বাচ্চা হই বা বড় হই বা যে কেউ হই না কেন, যে কোনো বয়সের মানুষ হই না কেন, যখনই দেখবো না বিছানাটা একদম টান টান একদম চকচকে চকচকে রয়েছে, সে হতে পারে একটু পুরানো ধরনের বিছানা বা হতে পারে নতুন একটা পুরানো ধরনের বিছানা, মানে বলতে চাইছি পুরানো একটা বেড কভার ধোয়া বা নতুন একটা বেড কভার যখন বিছানায় পাতি না, তখন মনে হয় কি যে টান টান হয়ে আগে ওই বিছানাতে একটুখানি শুয়ে পড়ি। তোমাদের এরকম হয় কি না? আশা করি এরকম প্রত্যেকের ক্ষেত্রে হয়। আমার ক্ষেত্রে তো হয়, আমার বাচ্চাদের ক্ষেত্রে আরও অনেক বেশি। যখনই দেখবে যে বিছানা একদম টান টান করে পাতা, ওরা আগে সে খাটের উপরে গিয়ে লাফালাফি করবেই করবে, এটা ওদের হ্যাবিট। আর এই ব্যাপারটা নাকি ছোটোবেলা আমার মধ্যেও ছিল, আমার মা বলে। যাই হোক, তোমরা দেখলে নিচে বেড কভারটা আগে এটা মানে পেতে দিলাম, কারণ মাসে একবার করে ধুই নিচের বেড কভারটা, কারণ এটা যেহেতু নোংরা পড়ে না সে কারণে। তো ওই বেড কভারটা প্রথমে পেতে তারপরে নতুন আরও একটা ধোয়া বেড, নতুন বলতে এটা পুরনো ধোয়া বেড কভারটা পেতে দিলাম। টান টান বিছানা দেখতে তো ভালো লাগে, আর ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। যাই হোক, চলো তোমাদের নতুন আরও একটা হ্যাপি হোমে ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আদিও আমি স্কুলে বেরিয়ে গেছে, আর তারপর পরে আমি ঘর ক্লিন করতে বসে গেছি। নর্মালি ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরপরই আমি ঘরটা আগে ক্লিন করে নিই, কারণ ঘরটা যত মেসি থাকবে তত বেশি নিজেকে কি বলবো, নিজেকে অগোছালো বেশি লাগে। তো যাই হোক, সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিংয়ের পর্ব আপাতত এখন চলছে। তো এই ঘরে বেড কভারটা চেঞ্জ করে দিয়ে তারপর যাবো আমি আবার ওই ঘরে। তো এখানটায় না ফ্লাওয়ার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই ফ্লাওয়ার স্ট্যান্ড অ্যাকচুয়ালি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কী হয় বলো তো, বেশি ধোয়া যায় না, এটাই মেন ব্যাপার। বেশি ধুতে গেলে না যে একটা মানে ইলেকট্রিক যে মানে কি বলবো, ফ্লাওয়ারগুলো ইলেকট্রিকের যে একটা কুচকানো ব্যাপারটা ইলেকট্রিক দিয়ে করা হয় আর কি, কারেন্টের সাহায্যে। তো সেই ব্যাপারগুলো ঠিক থাকে না, প্লেন হয়ে যায় বা দেখতে ভালো লাগে না। তো সেই কারণে যদি ঝেড়ে ধোয়া হয় না একদিন দুদিন বাদে তাহলে খুব একটা ধোয়ার প্রয়োজন পড়ে না। মোটামুটি 3-4 মাস বা 6 মাস পরে একবার তুমি ধুয়েও দাও তাহলে খুব একটা খারাপ হয় না। যদিও আমার ঘরে 6 মাস পরে ধুলে সেই ফুলের দিকে তাকানোই যাবে না, মোটামুটি 3 মাস পর আমি ফুলগুলো ধুয়ে দিই। তা যদি খুব নোংরা হয় তা আগেও ধুয়ে দিই। যাই হোক, আমি কদিন আগে ধুয়ে দিয়েছিলাম, তারপর দেখলাম একটু ধুলো পড়েছে, তারপর একটুখানি ঝেড়ে দিয়ে আবার চলে এলাম এই ঘরে। তো এই ঘরের নিচে বেড কভারটা একটু টান টান করে আগে দিলাম, এটা আর ধুইনি, এটা কদিন আগে ধুয়ে পেতেছি। তারপর এখন আরও একটা বেড কভার আমি এই ঘরে পেতে দেবো। এই ঘরটা গোছানো হয়ে গেলে মোটামুটি সমস্ত কিছুই আমার মানে সকালবেলা যে ডাস্টিং ক্লিনিং যা আর কি থাকে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর যখন দেখবো যে দুটো ঘরে বেড কভার পুরো টান টান রয়েছে, কী যে শান্তি লাগে তা বলার মতো না। তো যাই হোক, আর এখানে এখন ঘর ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর একটা কথা, হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করে বলেছিলে যে অনেক জানো তো, মানে তোমরা অনেকে অনেক কমেন্ট করছো আমার ভিডিওর মধ্যে, আমার সেই উত্তরগুলো দিয়ে দেবো। আমি বলেই দিই তোমাদেরকে যে আমি ভিডিওতে উত্তর দিয়ে দেবো, কারণ সব কিছু না কেউ তোমরা কমেন্ট করো, এবার সব কিছু ওই আমি রিপ্লাই দেবো মানে হয় না, মানে ওইভাবে ঠিক আমি এক্সপ্লেন করতে পারি না, এর জন্য আমি বলেই দিই যে আমি ব্লগে বলে দেবো আর কি। তো অনেক সময় ভুলে যাই, অনেক সময় না বেশিরভাগ সময় আর কি ভুলে যাই। তো আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি বক্স খাটের তলাটা একদমই মানে আমাদের ফ্লোর থেকে বক্স খাটের কি বলবো মানে এন্ড মানে কি তোমাকে বলতে পারছি না, মানে খুব একটা ডিস্টেন্স নয়, মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম আর কি পার্থক্য হবে। তো সেখানটায় বুঝতে পারছো প্রতিদিন যে ঝাঁটা ভালো করে ঢুকিয়ে ক্লিন করব এটা কিন্তু কখনোই হয় না। তো সেই কারণে কিন্তু আমাকে মাসে একবার করে আমি কি করি, বড় একটা লাঠি দিয়ে ভেতর থেকে যা থাকে আর কি প্রচুর নোংরা বেরিয়ে আসে। নোংরা মানে বলতে চাইছি ওই আদিওমে ইরেসার বলো, আদিওমে একটা বিস্কিট খেলো হয়তো প্যাকেটটা রেখে দিল পাশে, সেটা কি হয় গিয়ে বলো তো ওই হাওয়াতে পুরো বক্স খাটে তলে ঢুকে যায়, আর বের করতে পারি না, এই ব্যাপারগুলো হয় আর কি। তো সেটা আমাকে বলেছিলে যে তুমি কী করে ক্লিন করো দেখাবে, তো আমি তো অনেকবার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তারপর তুমি যখন বলেছো এই পরের দিন আমি কী করে বা কী দিয়ে ক্লিন করে অবশ্যই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। আর এরই মাঝখানে মাসি এসেছিলো, মাসি এসে যা যা কাজ মানে বাসন মেজে দেওয়া ঘর মোছা সমস্তটাই করে দিয়ে গেছে। তো ভাবলাম আগে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছে, জল মোটামুটি ঝরে গেছে, তবে আরও বেশিক্ষণ থাকলে কি হাওয়াতে শুকিয়ে যায় থালা বাসনগুলো, তো রেখে দিলে ভালো হয়। নয়তো আমি যদি ড্রয়ারের ভিতরে আগেই ঢুকাই বাস্কেটের ভিতরে তাহলে গন্ধ হয়, মানে অনেক সময় দেখবে গন্ধ হয় থালা বাসনে। গন্ধ মানে আমি এটা বলতে চাইছি যে বাজে গন্ধ তা না, মানে জল স্যাঁতস্যাঁতে যে ব্যাপারটা সেটা থাকে আর কেমন একটু মানে আমার কাছে কেমনই লাগে, সেই কারণে ভালো করে আমি যখন শুকোই তারপর আমি রাখি।
তো একটুখানি আমি আবার কী করলাম, কাপড় দিয়ে একটুখানি আবার মুছে নিয়েছি আমি, মানে টাওয়াল দিয়ে মুছে নিয়ে তারপরে আবার ভেতরে আমি ঢুকিয়ে দিলাম থালা বাসনগুলো দিয়ে। তারপর সোজা রান্নাঘরে যাব। আর আজকে রান্না হবে হচ্ছে মানে বর্ষার রানী, মানে বুঝতে পারছো বর্ষার রানী কাকে বলা হয়, ইলিশ মাছ। তো ইলিশ মাছ আজকে করা হবে। তো তার আগে ভাবলাম যে আমি যত পারি থালা বাসন আমি রান্নাঘর থেকে সরিয়ে নিয়ে তারপর আমি রান্না শুরু করব, কারণ বিশ্বাস করো ইলিশ মাছের আমি খুব ভক্ত না, খুব একটা ভালো আমি বাসি না খেতে। এর কারণ হচ্ছে অ্যাসিডিটি, আমার ভীষণ অ্যাসিড করে যায় ইলিশ মাছ খেলে। আর এই ব্যাপারটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, অনেকের কাছে এটা শুনেছি যে ইলিশ মাছ খেতে চায় না কারণ গ্যাস ফর্ম করে বা অ্যাসিডিটি হয়। আর তারপর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে সারা রান্নাঘর একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় ইলিশ মাছ রান্না করলে। তোমাদের ক্ষেত্রে এটা হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আমাকে। আর এখানটায় যে খাবো হচ্ছে মিষ্টি, আর তার সাথে দুটো রুটি নিয়ে নিয়েছি আর মিষ্টি। তো মাসিকেও রুটি দিয়েছিলাম আর তার সাথে কিন্তু লিকার চা খায় তোমরা জানো, তো সেটাই আর কি দেওয়া হয়ে গেছে। মাসে খেয়ে বেরিয়ে গেছে আর আমার এক্সট্রা আজকে কাজ ছিল আর কি, দোকানে যাওয়ার ছিল। তো মোটামুটি করতে করতে এদিক ওদিক এ কাজ ও কাজ করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেল আর কি। তো যাই হোক এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। আর তারপর শসা দেখতে পাচ্ছ একটা, কারণ এটা খাওয়ার পর একটা শসাও আমি খাবো। খেয়ে তারপর সোজা যাবো আমি রান্নাঘরে। আরেকটা কথা, আমাকে দুজন কমেন্টস করেছো, বলেছো যে দিদি আদিওমের ডেইলি রুটিনটা শেয়ার করো। তো আমি অলরেডি তাকে কমেন্টে আমি জানিয়েও দিয়েছি, আমি রিপ্লাই করেছি যে আমি শেয়ার করে দিয়েছি। আগে একটুখানি মানে সার্চ করে দেখবে পেয়ে যাবে। তারপরেও সে আবারও কমেন্ট করেছে, তা আমি ভিডিওতে বলে দিচ্ছি যদি দেখে থাকো ভিডিও তো খুবই ভালো। আমি দুটো ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আদিওমের ডেইলি রুটিনের উপরে আর কি ডিপেন্ড করে। তো আর আমি এখন চাইছি না ওদের নিয়ে ভিডিও করা, মানে ভীষণ ডিফিকাল্ট ব্যাপার বিশ্বাস করো। আর আমার আমার বাচ্চা হচ্ছে ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে ক্যামেরা ওদের সামনে ধরলে মানে কি বলবো, মাঝে মধ্যে এমন রেগে যায় ওরা, আবার এক এক সময় ঠিকঠাক থাকে ক্যামেরার সামনে কথাও বলে বেশ ভালো, কিন্তু ম্যাক্সিমাম সময় ক্যামেরা ওরা মানে সামনে আনলে ওরা যে কী করবে বুঝেই পায় না। তো সেই কারণে ওদের নিয়ে ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যে দুটো ভিডিও আমি করেছি সাংঘাতিক পরিমাণে কষ্ট হয়েছে আমার, তারপরেও করতে পেরেছি, এটাই ভালো। আর এখানটায় যে বর্ষার রানী এখন আমি কাটতে বসে গেছি এখানটায় ইলিশ মাছ, আর একটাই ইলিশ মাছ করব। আর কি হচ্ছে বলো তো, 3টে ইলিশ মাছ ছিল, 2টো রেখে দিলাম, একটা করব। আর এই কাঁচিটা এত ভালো, যে কোনো মাছ কাটার ক্ষেত্রে বা যে কোনো মানে কি কাটা, চিকেন তুমি নিয়ে এসেছো বাজার থেকে, দেখা গেলো চিকেনটা একটু পিসটা বড় হয়ে গেছে, তুমি অনায়াসে ঘরে বসে কিন্তু তুমি চিকেনটা ছোটো করে নিতে পারো, মানে চিকেনের পিসগুলো ছোটো করে নিতে পারো, মানে এত ভালো এই কাঁচিটা। তোমাকে একজন জিজ্ঞেস করেছিলে দিদি কত নিয়েছে বা কোত্থেকে কিনেছো, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, নিয়েছিল 300 টাকা দাম। তো দামটা 300 টাকা বেশি, কিন্তু খুব কাজের। এই দেখলে মাছটা আমি কেটে নিলাম, এখানে বটি বা আদার্স অন্যান্য কোনো কিছু কিন্তু সাহায্য আমার লাগলো না। তো প্রত্যেক দিন এটাকে যেরকম ধোয়া কাচা করা হয় থালা বাসন, সেরকমই আর কি মেজে নেওয়া হয়, মেজে একটু জলটা ঝরিয়ে তারপরে আবার, আর দেখলে তোমার একটু ওপেনও করা যায়, মানে পুরো খুলে নিয়ে তারপর তুমি ক্লিন করতে পারো। আর ওই যে বললাম যে ইলিশ মাছ ঘরে হলে আমার মনে হয় যে পুরো ঘর মনে হয় পুরো গন্ধ হয়ে গেছে এরকম। তো আমি আগে যত থালা বাসন ছিল সব মেজে ধুয়ে ভালো করে আমি জায়গা সমস্ত কিন্তু ক্লিন করে নিয়েছি ডিটারজেন্টে খুব ভালো করে। তারপরে আমি এখন রান্না বসাবো, কারণ আমি বিশ্বাস করো ওই ইলিশ মাছ রান্নার পর বা কাটার পর বিদঘুটে একটা গন্ধ আমার এটা একদম সহ্য করতে পারি না। যাই হোক চলো ওদিকটা কেটে রেখে দিয়েছি। আর এখানটা হচ্ছে চাল নিয়ে নিলাম, ভাত করব। তো ভাত আর আজকে হবে হচ্ছে ইলিশ মাছের সর্ষে ঝাল, মানে সর্ষে পাতুরি না অ্যাকচুয়ালি, মানে সর্ষে দিয়ে ঝাল যেটা আর কি করা হয় সেটা। আর বাটা সর্ষে হলে তো খুবই ভালো হয়, কিন্তু ব্যাপারটা কী হয় যে ব্লেন্ডারে তুমি অনেকটা পরিমাণ সর্ষে না দিলে অল্প সর্ষে ঠিক ব্লেন্ডে হয় না খুব ভালো, মানে কি বলবো ব্লেন্ড হয় না। সেই কারণে আমি এখন কিন্তু যেই সানরাইজের যে গুঁড়ো যে মশলাটা কিনতে পাওয়া যায়, মানে গুঁড়ো মানে সর্ষে পাউডার, ওইটা কিন্তু খুব ভালো বিশ্বাস করো। আমি তো ভীষণ আমার কাজে লাগে, এবং অনেকের খেতে শুনেছি যে ভালো লাগে না, কিন্তু আমি যা কিছু করি না কেন ওই গুঁড়ো মশলাটাই, গুঁড়ো মশলা মানে কি গুঁড়ো সর্ষে গুঁড়োটা আমি কিনে নিয়ে আসি, অনেক ভালো আমার কাজে দেয়। তো যাই হোক, আর এখানটায় উষ্ণ গরম জল করতে বসে দিয়েছি পাশে, এখানটায় ওই সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রাখবো। আর আমি এখন হেলাঞ্চ শাক কেটে নিচ্ছি, হেলাঞ্চ শাক দিয়ে হবে মাছ মানে ওই তেলাপিয়া মাছ তোমরা দেখলে, তেলাপিয়া মাছ দিয়ে হেলাঞ্চ শাক হবে। হেলাঞ্চ শাক অনেক দিন পর মানে খাওয়া হবে আর কি, আমার থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। ও মানে ওই হেলাঞ্চ শাক যদি পায় ওর কিছু লাগবে না, মানে এত বেশি ভালোবাসে।
তো যাই হোক, আর আমার শাশুড়িমা এই শাক পাতা এত ভালো রান্না করে না, কি বলবো। তো সেখান থেকেই আর কি শেখা আর কি। তো এইটা আমার শাশুড়িমা এইভাবে করে, তো এইভাবেই আমি করি, খুব ভালো লাগে খেতে। তো একদিকে দেখো বসিয়ে দিলাম তেলাপিয়া মাছ, আর একদিকে ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিলাম। এবার তোমরা অনেকে বলতে পারো যে দিদি ইলিশ মাছ ভাজছো কিসের জন্য, ডাইরেক্ট কাঁচা মানে মাছই দিতে হয়। এটা আমার শাশুড়ি মা করে, ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে দেয়, বাট আমার খেতে না কীরকম একটু যেন লাগে। আমি হালকা একটুখানি ভেজে তুলি, মানে তেলে দিয়ে জাস্ট এপিঠ ওপিঠ মানে 1-1.5 মিনিট রেখে আমি আবার তুলে ফেলবো, তাও ভালো। কিন্তু একদম কাঁচা না আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তেলের ভিতরে কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বেশ অনেক কয়েকটা, তারপর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এবার দেখো, এবার মানে জলটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ জলটা কিন্তু ফুটে ওঠা মানে অনেকটা জল টেনে নেবে। তারপর আমি কিন্তু ওদিকে সর্ষে গুঁড়ো মানে যেটা ভিজিয়ে রেখেছি সেটা পরে দেবো। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি রসুন আর কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি। এবার রসুনটা কিন্তু একদম লাল লাল হবে সেরকম করলে কিন্তু হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ, লবণ আর লঙ্কা। আর এদিকে দেখো সর্ষে ঝাল যেটা করছি আমি দিয়ে দিলাম সেই গুলিয়ে রাখা আর কি সর্ষেটা। এবার এটা কিন্তু বেশ আর খানিকক্ষণ জাল হবে, তারপরে আমি নামিয়ে দেবো। আর এখানটায় যে মাছ দিয়ে দিলাম, এবার মোটামুটি জলটা দিকে টেনে এসেছে, মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর 1 মিনিট মতো মাছটা ভাজা হবে, ভাজা না, কি উল্টোপাল্টা বলছি, জাল হবে আর কি। তারপরে আমি যে হেলাঞ্চো শাকে যে ডগাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর তারপর ঢেকে দেবো, কারণ এটা খুব অল্প সময়ে নামাতে হবে, বেশি জাল দিলে খুব তেতো হয়ে যাবে। আর এইভাবে রান্না করি একদিন, তোমরা যদি কেউ না করে থাকো ওইভাবে, একদিন হেলাঞ্চো শাক ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্ট লাগে, কোনো মানে তেতো হয় না। তো এই যে হেলাঞ্চো শাক দিয়ে তেলাপিয়া মাছ, আর এখানটা হচ্ছে সর্ষে ঝাল ইলিশ মাছে, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাঞ্চ মেনু দুটো। ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে দেখো অবস্থাটা, বাইরে বৃষ্টি তো কন্টিনিউ হয়ে আছে কদিন ধরে, থামাথামি সিন নেই। আর এই গরমের মরশুমে মনে হচ্ছে এই প্রথম মনে হয় এতটা পরিমাণ বৃষ্টি হলো, এবং ঠান্ডা, বেশ ওয়েদারটাও অনেকটা পরিমাণ ঠান্ডা আছে, ফ্যান তো চলছে তারপরেও ঠান্ডা কিন্তু আছে। আবার দেখো এই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আদিওম কিন্তু আসার মোটামুটি সময় হয়ে গেছে। তো এদিকে আমি রান্নাঘরটাও যতটা পারছি তাড়াতাড়ি করে আমি ক্লিন করে নিচ্ছি, কারণ আদিওমকে আনতে যেতে হবে। নর্মালি ওরা একাই চলে আসে, বাড়ির নিচেই নামিয়ে দেয়, মানে আমাদের বাড়ির পাশের বাড়িটা তার সেই বাড়ির সামনেই নামিয়ে দেয়, তো চলে আসে, কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ওদেরকে আনতে যেতে হবে, কারণ আর বৃষ্টি পড়লে ওরা মানে কী যে খুশি হয়, ওই ছাতা নিয়ে যাবো, ছাতার তলেও আসবে না, দৌড়ে দৌড়ে ভিজতে ওরা আসবে, যেটা আর কি প্রত্যেকটা বাচ্চা করে থাকে। তো এখানটা দেখো গ্যাস ওভেনটা ভালো করে আগে ক্লিন করবো, সার্ফ দিয়ে সাবান দিয়ে, টাইলস ফাইল সমস্ত জায়গায় ভালো করে আমি ক্লিন আজকে করবো। কারণ দেখো ক্লিন তো প্রত্যেক দিন করি, কিন্তু ওই যে বললাম ইলিশ মাছ রান্না করলে এক ঘুটে একটা গন্ধ থাকে ঘরের মধ্যে, তো সেই কারণে ভালো করে আমি ভিম লিকুইড দিয়ে সমস্ত জায়গা কিন্তু আমি ক্লিন করে দেবো। তো যাই হোক চলো, এগুলো ক্লিন করতে না করতে ওদিকে আদিওমি আসার সময় মোটামুটি হয়ে গেছে, আমি আবার যাবো দৌড়ে আদিওমকে আনতে। আর যে বাদবাকি কাজগুলো থাকবে সেগুলো মোটামুটি আদিওম আসার পর তারপর আমি করবো। তোমাদেরকে দেখালাম না যে বৃষ্টি পড়ছে, আর এখানটা তারপরে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেই কারণে মানি প্ল্যান্ট গাছগুলো যেগুলো ভেতরে ছিল সেগুলোকে সব আবার ব্যালকানি যে সেলফ আছে সেখানটায় নামিয়ে রাখলাম, বৃষ্টির জল পেলে একটু তরতাজা বেশি হয় আর কি। আর তুলসী গাছটা দেখো পুরো একদিকে হেলে গেছে, এদিকে আবার কি বলবো একটু হাওয়া দিচ্ছিল, সে কারণে বেশি পরিমাণে হেলে গেছে। যাই হোক বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, এই জানালাটা এত জ্যাম হয়ে গেছে না, যে হুইলসগুলো থাকে সেটা খারাপ হয়ে গেছে, বাইরে কি বৃষ্টি। আর আমি হচ্ছে রান্না করতে করতে দৌড়ে আবার চলে গেছি আদিওমকে আনতে। বৃষ্টি না হলে নর্মালি ওরা একা চলে আসে, বাড়ির নিচে নামিয়ে দেয়, মানে একটা বাড়ি পরে, মানে আমার পাশের বাড়িটা তার সামনে নামিয়ে দেয়, ওরা একাই চলে আসে, অসুবিধা হয় না। আমি তাকিয়ে থাকি ওপর থেকে, বড় হয়েছে একটু তো ছাড়তে হবে, নয়তো মানে সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপারটা একদমই থাকবে না ওদের মধ্যে। তো যাই হোক, আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল আমি রান্না কোনোরকম সেরে গ্যাস ওভেনটা ক্লিন করতে করতে আমি চলে গেছি দৌড়ে, আর আমি বাসনও মাজতে পারিনি, ওদেরকে নিয়ে মাথায় নিয়ে আসলাম। আর আমার মুখে দেখেছো কী হচ্ছে এখানটা, এটা
হচ্ছে তেল ছিটকে গেছে এখানটায়, নাকের এখানটা আর কপাল এখানটা, গলায় গেছে, হাতে গেছে, বেশ অনেক কয়েক জায়গায়। আজকে নয়, এটা হচ্ছে গত পরশু দিন তেল ছিটে এই অবস্থা হয়েছে। আর বাইরে বৃষ্টি হলো বেশ কয়েকটা দিন পর, আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। যদিও তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, কারণ ক্যামেরাতে সবসময় লাইটের পরিমাণটা বেশি লাগে দেখতে আর কি, মানে একদম অন্ধকার করে এসছে, প্লাস খুব জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ আরাম লাগছে। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আজকে। চল আদিওমকে স্নান করে দিয়েছি, তো স্নান করে নিয়েছে, এবার হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে বাসনগুলো মাজবো। আর আজকে তো স্নান হয়নি, পুজো হয়নি, সব কিছু লেট হয়ে গেছে। আর বললাম কেন তোমাদেরকে স্নানটা আগে করিনি, তো ওদেরকে খেতে দিয়ে আমি বাসন কটা মেজে স্নান করবো। আদিওম স্কুলের ড্রেস এখানটা খুলে রাখবো, আজকে পিটি ড্রেস ছিল, ব্লু কালারের টি শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট, এগুলো ধুতে হবে এখন। আদিওমকে তো নিয়ে এসেছি, তোমাদেরকে বললাম, তো ওদেরকে মানে খেতে দিয়েও দিয়েছি আমি, মানে ওর খাচ্ছে ওই ঘরে, আর টিভি দেখছি। তো এখানটা এখন বাসনগুলো সব মেজে নেবো আমি। আর জলের সমস্যা তো বড্ড হচ্ছে, আর ওদিকে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, বাইরে আজকে বৃষ্টি হচ্ছে প্লাস হাওয়া দিচ্ছে। আর এতদিন কিন্তু বৃষ্টির সঙ্গে কোনো হাওয়া ছিল না বলে বৃষ্টিটা না হলেও মানে ওয়েদারটা ঠান্ডা থাকতো না। আর হাওয়া যেহেতু দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই কাটছে কয়েকটা দিন, শুধুমাত্র আমার না, প্রত্যেকের ক্ষেত্রে। যাই হোক, এখন সমস্ত বাসনগুলো আগে মেজে নেবো আর কি, বাসন মেজে সরিয়ে রেখে তারপরে আবার ঘরটাকে ভালো করে আরও একবার মুছবো, নিয়ে তারপরে স্নান টান সব কিছু কমপ্লিট করবো। আর তোমরা বলছো দিদি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছ না কেন? তো বিশ্বাস করো, আমি প্রত্যেক দিন ভিডিও আমি দিতে পারবো না, কারণ হচ্ছে আমি আদিওমের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি, আর মানে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, যেহেতু আদিওম পুরোপুরি আমার উপর ডিপেন্ড। বা আমি আদিওমকে রেখে যেমন কোথাও যাব, বা ওদেরকে কারো ভরসা আমি ছেড়ে দিয়ে আমি ভিডিও এডিট করব বা ভিডিও আমি করব, হয় না। এটা কি বলো তো, আর দুটো বাচ্চা যেহেতু তোমরা বুঝবে, যাদের টুইনস বেবি আছে আর চঞ্চল বাচ্চা, তো আশা করি তোমরা বেশি বুঝবে যে একটা বাচ্চা মানুষ করা, চঞ্চল বাচ্চা মানুষ করতে গেলে যতটা কষ্ট, দুটো বাচ্চা মানুষ করতে গেলে একসাথে, মানে চঞ্চল বাচ্চা যদি হয়, মানে টুইনস বেবির কথা বলছি, তো সেক্ষেত্রে তার 5 গুণ বেশি কষ্ট, মানে ডবল বলবো না, তার 5 গুণ বেশি কষ্ট হয় আর কি। তো সেই কারণে বিশেষ করে আগে দিয়েছিলাম, আর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, এত মানে স্ট্রেস নিতে পারছি না, শরীরটা মাঝখানে ভীষণই খারাপ ছিল। তো সেই কারণে আমার হাজব্যান্ডও বকাবকি করে প্রত্যেক দিন ভিডিও দিলে, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে না, তো সেই কারণেই দিতে পারি না আর কি, ওই একদিন দুদিন বাদে বাদে ভিডিও দিই। তো পুরো ঘর ক্লিন করা হয়ে গেছে, হাঁড়িতে জল রেখে দিয়েছি, কেন বলতো যখন তখন জল চলে যায়, রান্নাঘরের জল তো লাগে, তো সেই কারণেই হাঁড়িতে জল। পুরো একদম কিচেন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, আমার স্নান করাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই যে বারান্দা ভর্তি জামা কাপড়, যেটা প্রত্যেকের বাড়িতেই আছে। আর বৃষ্টি হওয়ার কারণে দেখো মানে ব্যালকানির যে নিচে ফ্লোরটা কি অবস্থা, কতটা পরিমাণে নোংরা হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগ আমি এখানটায় এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো সবাইকে টাটা করছি।